এই প্রথম এত স্বাভাবিক সুরে চিত্রার সাথে কথা বলছে নব। চিত্রা হতভম্ব মুখে চেয়ে বলে, জি পারি। নব শান্ত গলায় বলে, রেডি হয়ে রান্নাঘরে গিয়ে সেমাই, নুডলস আর স্যান্ডউইচ বানাও। বাসায় গেস্ট আসবে, কোয়ালিটি সেরকম রেখো। চিত্রা চেপে রাখা শ্বাসটা ফেলে ধীর গলায় বলে, আচ্ছা। আজকে কেউ আসেনি, বাসায় কাজের মহিলা বলতে চিত্রা আছে, এজন্য তাকে বলা হয়েছে সব। নয়তো দ্য গ্রেটেস্ট নব শিকদার তার সাথে নরম সুরে কথা বলবে, এও পসিবল। এসব ড্রিমিং করে না চিত্রা। বয়স অল্প হলেও সময়ে কষাঘাতে ফলস্বর মনস্তাত্ত্বিক চিন্তাধারাটা যথেষ্ট পোক্ত। ঘরে ঢুকে শপিং ব্যাগটা খুলতেই চোখ চরকগাছ হয়ে যায় চিত্রার। মস্তিষ্ক চিন্তাধারা উল্টোপাল্টো যায় রীতিমতো। শপিং ব্যাগের ভিতর থেকে বের হয় কারচুপি ওয়ার্ক করা পিওর মসলিন শাড়ি আর একটা নতুন 1000 টাকার নোটের বান্ডিল। টাকাটা যে তার ঈদের সেটা স্পষ্ট করে লেখা ছিল উপরে। চিত্রা এতটাই অবাক হয় যে রিয়াকশন দিতে ভুলে যায়। বাইরে থেকে নাফিমের চিল্লাচিল্লি শুনে হুঁশ ফিরে তার। অযথা নওয়াবকে রাগাতে চায় না ও, তাই আনারকলি ছেলে ওয়াইন কালারের মুসলিম শাড়িটা গায়ে জড়ায়। তার শ্যামলা বরণের শাড়িটা জলজল করে ফুটে ওঠে। চিত্রা তার বিশাল লম্বা চুলগুলো আধকোপা করে, ফলস্বরূপ চুলগুলো কোমর অবধি ছড়িয়ে ছিটে থাকে। খুব বেশি একটা সাজগোজ করার সুযোগ পায়নি চিত্রা। নাফিম পাগল হয়ে উঠেছে তাকে না পেয়ে। বাধ্য হয়ে চটজলদি একটা স্টোনের টিপ কপালে মাছ বরাবর লাগিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে চিত্রা। ড্রয়িং রুমে বসেছিল সবাই। ও বেরোতেই সবার নজর আটকায়, প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠে সকলে। নাফিম তো হাঁ করে চেয়ে থাকে মায়ের দিকে, বাবার হাতে প্যাঁচ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে আসে চিত্রার কাছে। আদো আদো বলিতে বলে, কি তুন্দর। ছোট কথাটাই ভীষণ খুশি হয়ে যায় চিত্রা। সামান্য ঝুঁকে নাফিমকে কোলে তুলে বলে, তাই নাকি বাবা, আর কেমন লাগছে আমাকে? চিত্রার কোলে উঠতে পেরে ভীষণ খুশি হয় নাফিম। তার গলা জড়িয়ে ধরে গালে ছোট পাপ্পি দিয়ে বলে, মায়া মায়া লাগছে। মায়াবতী শব্দটা উচ্চারণ করা খুব কঠিন তার নিকট, তাই সংক্ষেপে বলেছে, কিন্তু মানেটা বুঝতে বিন্দুমাত্র কষ্ট হয়নি চিত্রা। সে ছেলেকে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতে বিভিন্ন রকমের খুনসুটিতে মেতে ওঠে। পেছন থেকে সকলে দেখে তাকে। এই প্রথম নাজবিন বেগম প্রতিহিংসা ভুলে পরোক্ষভাবে বিচার করেন চিত্রাকে। আশরাফ সাহেব তো খুশি মনে দেখছিলেন দুজনকে, আর নওয়াব তার দৃষ্টিভাষা বোঝা বড় দায়। আড্ডায় গল্পে বেশ খানিকটা সময় লাগলো। জরুরি কাজ থাকায় নাজমিন বেগম এবং আশরাফ সাহেব চলে আসেন নিজ ফ্ল্যাটে। এই সুযোগেরই বোধহয় অপেক্ষা করছিল নওয়াব। সবাই বেরিয়ে যেতে সে ধীর পায়ে উঠে রান্নাঘরে যায়। এটা তার নেওয়া সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত ছিল। রান্নাঘরে যেতে ভীষণ সুন্দর এক দৃশ্যের সাথে পরিচয় ঘটে তার। কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে চিত্রা। ছোট মানুষ হলেও ভীষণ গুছিয়ে কাজ করে মেয়ে, পুরোদস্ত পাকা গিন্নি এমনটাই মনে হলো নওয়াবের। নুডলসের জন্য পেঁয়াজ ভাজতে নিয়ে ফাঁকে ফাঁকে ছোট নাফিমকে পরোটা খাওয়াচ্ছিল চিত্রা। এমন সময় আচমকা ফুটন্ত তেল ছিটে এসে তার কোমরের কাছটা পরে। বেচারি আর্তনাদ করে উঠে তৎক্ষণাৎ। নাফিম ঘাবড়ে যায়। নব চটজলদি এগিয়ে এসে ফ্রিজ খুলে আইস কিউব বের করে। চিত্রা তো আর্তনাদ করে চুপ, ভিতরে ভিতরে ছটফট করলেও প্রকাশ করতে পারছে না। চোখের জল জমে গেছে মেয়েটার। নব এগিয়ে এসে গ্যাসটা বন্ধ করে আইস কিউবের হাতে দিয়ে বলে, ক্ষতস্থানে দাও। চিত্রা সাহস করে একবার দিলেও পরে আর দেয় না, চুপচাপ হাত ধরে দাঁড়িয়ে থাকে। মরিচের মতো জ্বলছে জায়গাটা। নব বুঝতে পারে সেটা, তাই নাফিমকে বলে, দিদুনের কাছ থেকে পেস্ট নিয়ে আসো তো বাবা। নাফিম দিক বিদিক ভুলে দৌড় দেয়। এই সুযোগে চিত্রার কাছে এসে দাঁড়ায় নব। চিত্রা তো ভয় পেয়ে সরে যায়। নব কি আর থামার বান্দা? একদমই না। কোনো রকম ভনিতা ছাড়াই পিছনের দেওয়ালের সাথে চিত্রাকে আটকে দেয় নব। এক হাতে চিত্রার দুহাত বন্দি করে দেওয়ালের সাথে চেপে ধরে। ফলস্বরূপ কোমরের কাছকার শাড়ি ধরে উন্মুক্ত হয়ে যায় পুরো উদর। চিত্রা লজ্জায় খিচিয়ে বন্ধ করে ফেলে
চোখ মুখ। নব শান্ত দৃষ্টিতে সেটা দেখে, অন্য হাতে থাকা আইস কিউব চেপে ধরে চিত্রার ক্ষত স্থানে। সাথে সাথে আর্তনাদ করে চোখ মেলে তাকায় চিত্রা। নব তখনও তার মুখের দিকে চেয়েছিল। ভীষণ লজ্জাজনক আর দম বন্ধকর পরিস্থিতি। আচমকা নবাবের এতটা সান্নিধ্য এসে মেয়েটা হতকম্ব হয়ে চুপসে গিয়েছিল, পুরোপুরি আটকে গিয়েছিল এক গোলক ধাঁধায়। ওভাবেই পার হয় আরও মিনিট 10। নাফিমের পায়ের আওয়াজ শোনা গেল। নব ছেড়ে দেয় ওকে। নাফিমের সাথে নাজবিনা বেগম এসেছিলেন। রান্নাঘরে নবাব আর চিত্রা একসাথে দেখে ভাবনায় পড়ে যান উনি, তবে সেটা প্রকাশ করেনি। চুপসে যাওয়া চিত্রার কাছে এসে নরম গলায় বলে, যেখানটা পড়েছে সেখানে অল্প করে পেট দাও, জ্বলন কমে যাবে আর রান্না করতে হবে না তোমায়, বাকিটা আমি দেখছি। চিত্রা তখন কিছু বলার মতো অবস্থায় ছিল না। সে চুপচাপ মাথা নাড়িয়ে চলে আসে। এরপর সময়গুলো যায় আরও দ্রুত। সেদিনকার পর চিত্রা ভীষণ চুপচাপ হয়ে পড়ে। নব অবশ্য আগের মতোই থাকে, তবে তাদের মধ্যকার দূরত্ব কমেছে কিছুটা। এখন আর আলাদা বেডে ঘুমায় না নব। বিভিন্ন সুতো দেখে বিছানায় নিজের ভাগের জায়গাটা দখল করেছে। চিত্রা আপত্তি থাকলেও মুখ ফুটে কিছু বলতে পারেনি। নব কখনো বাউন্ডারি ক্রস করেনি, বরং আগের মতোই থেকেছে। কিন্তু চিত্রা সন্দিহান। তার একবার মনে হয় নব ফল করে গেছে, আরেকবার মনে হয় নব স্বাভাবিকতা বজায় রাখতে এসব করছে। সময় প্রমাণ করে দেয় চিত্রার দ্বিতীয় ভাবনাটাই সঠিক। নব স্রেফ স্বাভাবিকতা বজায় রাখছিল। তবে এই উপলব্ধিটা খুব একটা স্বস্তি দেয় না চিত্রাকে। ভীষণ মন খারাপ হয়ে যায় তার। কেন হয় জানা নেই, তবে চিত্রা আরও গুটিয়ে যায় সেই দিনের পর থেকে। মোটামুটি আরও 1 সপ্তাহ পার হয়। এই দিনগুলো জাহান্নামের মতো কেটেছে চিত্রার। ওই এক ব্যাপার কোনোভাবে মাথা থেকে বের করতে পারেনি ও। নানান ধরনের ইনসিকিউরিটি ওকে শেষ করে দিতে থাকে ভেতরে ভেতরে। সামনে অ্যাডমিশন, একে পড়াশোনার চাপ, অন্যদিকে মানসিক অশান্তি, দুই মিলিয়ে শ্বাসরুদ্ধ করা অবস্থা চিত্রা। নাফিমটা হয়েছে এক্সট্রা আহ্লাদে, সব কিছুতে মাকে চাই তার। জটিল কিছু ম্যাথ সলভ করতে বসেছিল চিত্রা। অমনিতেই মক টেস্ট রেজাল্ট খারাপ হয়, মেজাজ বিগড়েছিল তার উপর হয়েছে পিরিয়ড, যন্ত্রণায় জান আসে যায় চিত্রা। এরই মধ্যে নাফিম তার আঁচল ধরে টানাটানি করে বলে কানামাছি খেলার জন্য। চিত্রা ভালোভাবে নিষেধ করার পরও এক জেদ তার। লাস্ট যখন চিত্রা না শোনার ভান ধরে পড়তে লাগে, তখন তার ক্যালকুলেট ছিনিয়ে দূরে ছুঁড়ে ফেলেন নাফিম। হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চিত্রা। না চাইতেও ভীষণ জোরে ধমকে উঠেও নাফিমকে। ঠিক তখনই ঘরে ঢুকে নব। এরকম একটা দৃশ্য দেখে কিয়ৎকাল চেয়ে থেকেও চিত্রার দিকে। নাফিম যখন ঠোঁট উল্টে ছলছল চোখে চায়, তখন অপরাধবোধ দুমড়ে মুচড়ে যায় চিত্রার অন্তর্করণ। সে হাত বাড়িয়ে নাফিমকে কোলে নিতে গেল, ছো মেরে তাকে ছিনিয়ে নেয় নব। বাবার বুকে গিয়ে সে কি কান্না! নাফিমের কানের তাল্লা লাগিয়ে দেওয়ার মতো শব্দ করে কেঁদে ওঠে বাচ্চাটা। চিত্রার বুক ধড়ফড়িয়ে ওঠে। ও ওইভাবে বলতে চায়নি, কিভাবে যেন হয়ে গেছে। নব এক মুহূর্তে অপেক্ষা করে না, ছেলেকে শান্ত করতে বাইরে বেরিয়ে যায়। পুরো ফ্ল্যাটটা রয়ে যায় কেবল চিত্রা। বেচারি হতাশাগ্রস্ত হয়ে ধপ করে বসে পড়ে ফ্লোরে। কিভাবে কি হয়ে গেছে নিজেও বুঝতে পারছে না ও। তবে এতটুকু বুঝে গেছে নব আর তাকে মিশতে দিবে না নাফিমের সাথে। যতটুকু সহজ হয়েছিল তার থেকে বেশি কঠিন হয়ে উঠবে এখন। চিত্রা বুঝে না সব অলক্ষণিক কাজকর্ম তার সাথে কেন হয়, এতটা অপয়া কেন সে, আর কত ধৈর্যের পরীক্ষা দেবেও। কেউ কি কখনো বুঝবে না ওকে? কারোই কি একটু দয়ামায়া হবে না তার জন্য? আর পারছে না ও, ভীষণ ক্লান্ত হয়ে গেছে এবার। রাত 1টার দিকে ঘুমন্ত ছেলেকে কোলে নিয়ে ঘরে ফিরে নব। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে বাচ্চাটা। চোখ মুখ ফুলে কেঁপে লাল হয়ে গেছে। পরনের পরিচ্ছদটা এলোমেলো, তার হাত ভর্তি খেলনা আর চকলেট। নব ঘরে ঢুকতে চিত্রা এগিয়ে যায়। সব জড়তা ভুলে অনুরোধের গলায় বলে,
একটু কোলে নিয়ে ওকে। আমি শুয়ে দিবনি, আপনি ফ্রেশে আসুন। নব শোনে না তার কথা। নাফিমকে বিছানায় মিডল বরাবর শুয়ে দিয়ে ধীর গলায় বলে, বহু কষ্টে ঘুম পাড়িয়েছি, এখন আর জাগিও না ওকে। কাল থেকে স্কুল আছে, এখন অসুস্থ হয়ে পড়লে পরে সমস্যা হবে। ভীষণ গম্ভীর গলায় কথাগুলো বলে শাওরে যায় নব। চিত্রা বুঝে যায় তার ধারণা সঠিক। ছলের বলে কৌশলে নাফিমকে আলাদা করতে চাইছে। নব সাথে সাথে হাহাকার ছেয়ে যায় চিত্রার বুকের ভিতরটা। আর পারছে না ও। নব নিষেধ করার সত্ত্বেও নাফিমের পাশে শুয়ে বাচ্চাকে বুকের ভিতর জড়িয়ে নেয় চিত্রা। পরপর কয়েকটা চুমু খায় তার কপালে। ওকে হারিয়ে ফেলার ভয়ে হু হু করে কেঁদে উঠে, অথচ তখনও বুঝতে পারে না এই ভয়টা সত্যি হতে যাচ্ছে অচিরে। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে শাওয়ার নেন নব। এরই মধ্যে নাফিমকে বুকের মধ্যে ঘুমিয়ে পড়ে চিত্রা। দৃশ্যটা দেখে অন্য দিনে শান্ত থাকলেও আজকে চুপ রইল না নব। বেডে এসে খুব সাবধানতার সাথে নাফিমকে নিজের বুকের ওপর নিয়ে আসলো। চিত্রা টের পেল, চোখ খুলল না। এর অপমান সহ্য করার মতো নয়। তবু নীরবে সয়ে গেল। তার বন্ধ চোখের কানিজ বেয়ে গড়িয়ে পড়ল উষ্ণ জল।